আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মইনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। এখন আমরা ধারাবাহিকভাবে যেটা পড়তেছিলাম 240 পর্যন্ত আমরা মোটামুটি ইম্পর্টেন্ট ধারাগুলো দেখছি। আজকে 241 থেকে আমাদের শুরু হওয়ার কথা আছে। তো আপনারা লাইভটা একটু শেয়ার করে দিন। আর কিভাবে আমাদের পরীক্ষা ভালো করা যায় এবং আমরা যারা লাইভে জয়েন করি কিভাবে আমাদের প্রস্তুতিটা আরও ভালো করা যায়, এ বিষয়ে কোনো যদি মতামত প্রদান করেন তাহলে আমরা সেভাবেই একটু অগ্রসর হই। তাহলে বোঝা যাবে যে আমরা আসলে কতটুকু পড়তেছি বা আমাদের পড়াটা উপকার হচ্ছে কি না, এটা একটা বিষয়। তো আপনারা কমেন্টসে এটা মতামতটা দিয়েন যে আমরা কিভাবে পড়লে আমাদের লাইফটা আরও ভালো হবে এবং আমাদের বার কাউন্সিলের জন্য প্রস্তুতিটা ভালো হবে, এই বিষয়ে আপনারা একটা মতামত দিয়েন। তো আপনারা লাইভটা একটু শেয়ার করে দিয়েন। আমরা যে এখন শুরু করে যাচ্ছি 241 থেকে শুরু। ধন্যবাদ মেহেদি ভাই। এখন আমরা 241 থেকে শুরু করব। আমরা জানি আমাদের ফৌজদারি আদালত দুই ধরনের, একটা ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হচ্ছে দায়রা আদালত। এই দুই ধরনের আদালতের বিষয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমত আমরা আলোচনা করব ম্যাজিস্ট্রেট আদালত সংক্রান্ত বিষয়টা, এরপরে হচ্ছে দায়রা আদালতের বিষয়টা। তো এই চ্যাপ্টার দুটা বেসিক্যালি আমরা 3টা চ্যাপ্টার পড়ব। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে 3টা চ্যাপ্টার কভার করব। এই 3টা চ্যাপ্টার থেকে বার কাউন্সিলে এক্সাম আসে, এক্সামে এমসিকিউ প্রশ্ন আসে। তো যেটা বলতেছিলাম, আমরা প্রথমত যেটা ম্যাজিস্ট্রেটের যে বিচার প্রক্রিয়া, কিভাবে তিনি বিচার করবে, এই সম্পর্কে আপনার আলোচনা করা আছে 241 থেকে। চ্যাপ্টারটা 241 থেকে 250। তো আমরা প্রথমে দেখব 241 নাম্বার যে ধারাটা, সেখানে কোনো কিছু বলা হয়নি, বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কীভাবে বিচার করবে সেই বিষয়গুলো আলোচনা করা আছে, যে পর্যায়ক্রম নিচে এই কথাটা বলা আছে। দেখেন 241-এর এ নামে একটা ধারা আছে। এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট ধারা। এই ধারাটা আপনার ভাইবার প্রশ্ন করে মেজরিটি স্টুডেন্টকে, আর নৈবিত্তিকের জন্য তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, নৈবিত্তিকের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো আপনারা দেখেন 241-এর নামে যে ধারাটা আছে, সেখানে বলা আছে ডিসচার্জ সম্পর্কে একটা বিষয়। আপনাদের কাছে বই থাকলে আপনার বইয়ে চলে যান, সেখানে একটা বিষয় লেখা আছে। আপনারা দেখেন অব্যাহতির বিষয় আছে। আর আপনারা সবাই মূল বইটা হাতে নিয়ে আপনারা একটু দাগায়ান আমি যেগুলো বলতেছি, যে ধারাগুলো। আর বলার সময় কোনো কিছু মিস্টেক হলে আপনারা কমেন্টসে বলে দিয়ে, ঠিক আছে? মিস্টেক হওয়া তো স্বাভাবিক। ঠিক আছে জিয়াদ ভাই, ধন্যবাদ। আসলে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কিছু নিজে নিজে পাস করা। আপনি কোচিংয়ে পড়েন বা যেখানেই পড়েন না কেন, স্টাডিটা কিন্তু আপনাকেই করতে হবে। আর স্টাডির যে বিভিন্ন ধরনের রাইটারের বই আছে, যেগুলো ভালো একটা বই, সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন। ভালো বইয়ের মধ্যে এখন মার্কেটে প্রিলি মাস্টার যে বইটা, সেটাও ভালো, আইন পাঠ ভালো। তারপরে হচ্ছে আপনার আর এটা কি বইয়ের নাম মনে হয়ে গেল। যা হোক, আপনারা মূল বই পড়বেন, নিজেকে সময় দেবেন। আর যেখানেই পড়েন না কেন, নিজের পড়াটা নিজে আদায় করে নেবেন। কোনো প্রবলেম হলে সেটা সলিউশনের জন্য আপনার যেভাবে যে ওয়েতে যাইতে পারেন, সেই ওয়ে আপনার সমাধান করে নেবেন। কারণ আপনাদের সময়ের মূল্য অনেক বেশি। তো অযথা কোথাও সময় নষ্ট করবেন না। মানে উদ্দেশ্য এটাই বলতেছি যে এখান থেকে আপনারা শুনতেছেন বাট কিন্তু আপনার লাভবান হচ্ছে না, তাহলে কিন্তু আপনাদের কি সময় নষ্ট হচ্ছে। তো সময় নষ্ট করা যাবে না, যেভাবে লাভবান হওয়া যায় ঠিক সেভাবে অগ্রসর হতে হবে। তো দেখেন আমরা যেটা বলতেছিলাম 241-এর এটা খুবই ইম্পর্টেন্ট ধারা।
প্রশ্ন আসে ডিসচার্জ কত নাম্বার ধারাতে আছে, 241 এতে আছে, এটা আপনারা মনে রাখবেন। আপনার 241 এর নিচে দাগ দিয়ে দেন, ডিসচার্জ সম্পর্কে আছে। তো কখন কিভাবে ডিসচার্জ দেয় এটা আপনাদের আপাতত না জানলেও চলবে, তাই মনে রাখতে হবে ডিসচার্জ ম্যাজিস্ট্রেট কোর্ট কত ধারা অনুসারে ডিসচার্জ দেবে, 241 এ। তো ডিসচার্জ দিবে কিভাবে, সেটা আসামিকে যখন অ্যারেস্ট করা হয় বা আসামিকে যখন আত্মসমর্পণ আদালতে আসে, তখন অনেক আপনার তদন্তর সব কিছু বিষয়ে পর্যবেক্ষণ করে সেখানে যদি ভিত্তি না থাকে তাহলে ডিসচার্জ দেওয়া হয়। বেসিক্যালি এটাই, ভিত্তি না থাকলে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। আর ডিসচার্জটা কখন দেওয়া হয় এই টার্মটা আপনার মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ডিসচার্জটা দেওয়া হয় চার্জ গঠনের আগে, এই টার্মটা মনে রাখতে হবে। ডিসচার্জটা দেওয়া হয় চার্জ গঠনের আগে, এবং ডিসচার্জ ধারা হচ্ছে 241 এ। তাহলে ডিসচার্জ তাহলে দেওয়া হচ্ছে 241 এ চার্জ গঠনের আগে। 241 এ ডিসচার্জ যদি না দেওয়া হয়, সেখানে যদি পর্যাপ্ত ভিত্তি থাকে যে তিনি অভিযুক্ত, তাহলে 242 একটা চার্জ গঠন করা হয়, 242 চার্জ গঠন করা হয়। এই ধারাটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে 242 চার্জ গঠন করা হয়। চার্জ কত নম্বর ধারাতে গঠন করা হয়, 242 চার্জ গঠন করা হয়। তাই দুটো জিনিস শিখলাম আমরা, একটা ডিসচার্জ, একটা চার্জ গঠনের আগে যদি আসামিকে ভিত্তিহীন, আসামির গ্রাউন্ড না থাকে, ভিত্তিহীন হিসেবে মনে হয়, তখন আমরা তাকে ম্যাজিস্ট্রেট ডিসচার্জ দিয়ে দেয়। আচ্ছা, ওকে। এরপরে চার্জ যখন গঠন করা হলো, 242 ম্যাজিস্ট্রেট যখন চার্জ গঠন করলো, চার্জ গঠন করার পর ম্যাজিস্ট্রেট 243 বলবে, ম্যাজিস্ট্রেট 243 বলবে যে আপনি স্বীকার করুন, আপনি অপরাধ করছেন এই কথাটা স্বীকার করুন, 243 বলবে। সেই ধারাটাতে যান, ধারাটাতে বলা আছে কনভিকশন অন অ্যাডমিশন অন দ্য ট্রু অফ অ্যাকিউজেশন, অর্থাৎ অভিযোগের সত্যতা পাওয়ার পর দণ্ড দিতে পারে। তাহলে 243 অভিযোগের সত্যতার কথা জিজ্ঞাসা করবে যে আপনি স্বীকার করুন। চার্জ গঠনের পর যদি স্বীকার করে, তাহলে 243 ধারা অনুযায়ী কী হবে, ওনাকে দণ্ড দেওয়া হবে। আর যদি তিনি স্বীকার না করে, তাহলে 244 ধারা অনুসারে কতগুলো ধাপ আছে, এক্সামিনেশন চিফ, জেরা, আপনার রি এক্সামিনেশন, যে প্রসেসগুলো আছে সবগুলো প্রসেস 244 ডান হবে। ডান হওয়ার পর এরপরে যদি দেখা যায় সেখানে পর্যাপ্ত গ্রাউন্ড আছে, প্রমাণ হয়ে গেছে তিনি অভিযুক্ত, তখন সেক্ষেত্রে আদালত শাস্তি প্রদান করবে। আর যদি প্রমাণ না করতে পারে, সেক্ষেত্রে আসামিকে খালাস দেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের 245 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট। 245 নম্বর ধারাটা মনে রাখবো যে ম্যাজিস্ট্রেট কত নম্বর ধারা অনুসারে খালাস প্রদান করে, ম্যাজিস্ট্রেট কত নম্বর ধারা অনুসারে খালাস প্রদান করে, এই জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আপনারা দেখবেন এই ধারাটা, ধারাতে দুইটা পয়েন্ট আছে, একটা খালাস এবং একটা সেন্টেন্স। সেন্টেন্স মানে দণ্ড দেওয়া। তো আমরা যেটা দেখলাম 241 এ অব্যাহতি, 242 চার্জ গঠন, 243 কনভিক্টেড, যদি দোষ স্বীকার করে কনভিক্টেড করা হয়, আর 244 যদি দোষ স্বীকার না করে, এখানে আপনার যে জেরা, জবানবন্দি, অন্যান্য যে প্রসিডিউরগুলো, আর্গুমেন্ট সবগুলো এখানে শেষ হয়ে যাবে। আর 45 গিয়ে আপনার সেখানে শাস্তি অথবা খালাস প্রদান করা হয়। এই ছিল আপনার বেসিক ম্যাজিস্ট্রেটের বিষয়। এরপরে যে ধারাটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা 247 নম্বর ধারা। 247 নম্বর ধারাতে বলা হয়েছে সিআর কেস সম্পর্কে। যদি সিআর কেস হয়, অভিযোগকারী যদি মামলাতে হাজির না হয়, দেখেন আপনার 247 চলে যান, ফরিয়াদি যদি উপস্থিত না থাকে, সিআর কেস যদি হয়, আমরা অলরেডি সিআর কেস কি সেটা জানি। সিআর কেস যদি ম্যাজিস্ট্রেট ফরিয়াদি যদি হাজির না হয়, তাহলে আসামিকে খালাস দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট ধারা। যদি ফরিয়াদি হাজির না হয়, 247 ধারা অনুসারে আসামিকে খালাস দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট ধারা, এটা মনে রাখবেন। এরপরের বিষয়টা চলে যান আপনারা 248, এটাও ইম্পর্টেন্ট। 248 বলা হচ্ছে, দেখেন উইথড্রয়াল অর্থাৎ প্রত্যাহার। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের অ্যান্সার উইথড্রয়াল, প্রত্যাহার করা, অভিযোগ প্রত্যাহার করার কথা বলা আছে। যদি কোনো ফরিয়াদি অভিযোগ প্রত্যাহার করে নেয়, তাহলে সেক্ষেত্রে আসামিকে খালাস দেওয়া হয়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে আসামিকে খালাস দেওয়া হয় যদি
ফরিয়াদি মামলা প্রত্যাহার করে নেয়। আসামিকে খালাস দেওয়া হয় যদি ফরিয়াদি অনুপস্থিত থাকে। এই 47 এবং 48 দুটো ধারা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে সহকারে আমাদের পড়তে হবে। এরপরে আমরা চলো 249, এই ধারাটাও ইম্পর্টেন্ট। এই ধারাটা বলা আছে সরকার বাদীপক্ষ যদি হয়, তাহলে সরকার যদি হাজির না হয়, উপস্থিত না হয়, তাহলে সেক্ষেত্রে মামলা স্থগিত করে দেওয়া হয় এবং আসামিকে মুক্তি দেওয়া হয়। এখানে খালাস দেওয়া হয় না, এখানে মুক্তি দেওয়া হয়। যে সরকার পক্ষ যদি, অর্থাৎ ফরিয়াদি ছাড়া, তাহলে যেটা সরকার পক্ষ যদি নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হয়, যেমন 247 ফরিয়াদি, অর্থাৎ নালিশ মামলার ক্ষেত্রে ফরিয়াদি, আর এখানেও ফরিয়াদি, কিন্তু এটা হচ্ছে রাষ্ট্রপক্ষর কথা বলতে চাচ্ছি আমি। রাষ্ট্রপক্ষ যদি হাজির না হয়, তাহলে কি করা হবে? আসামিকে মামলার কার্যক্রম স্থগিত রেখে আসামিকে মুক্তি দেওয়া হবে। এই ছিল আপনার রিলিজ, ওকে, খালাস না, অবশ্যই রিলিজ। এরপরে 250 নম্বর ধারা, এটাও ইম্পর্টেন্ট ধারা। 250-এর যে জিনিসটা আছে মিথ্যা, আপনার হেডলাইনে চলে যান, যে মিথ্যা তুচ্ছ বানোয়াট অভিযোগের কথা বলা আছে। মিথ্যা তুচ্ছ বানোয়াট অভিযোগের কথা বলা আছে। এখানে যে জিনিসটা বলা আছে, কেউ যদি মিথ্যা অভিযোগ করে, বানোয়াট বা তুচ্ছ অভিযোগ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি, অভিযোগকারীর শাস্তি হবে। অভিযোগকারীকে যারা আপনার জরিমানা করতে পারে, অভিযোগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলতে পারে। সেই ক্ষেত্রে দেখবেন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা ক্ষতিপূরণ 1000 টাকা পর্যন্ত দিতে পারে। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 500 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এছাড়াও এখানে একটা জেল আছে। এখানে এই ক্ষতিপূরণের আদায় যদি না দিতে পারে, সেক্ষেত্রে 30 দিন আপনার বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, 30 দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এটা হলো ক্ষতিপূরণ রিলেটেড। আর একটা জরিমানা রিলেটেড আছে, এবং জরিমানা আছে, আরেকটা বিষয় আছে জেল। এক্ষেত্রে আরেকটা অতিরিক্তভাবে আপনাকে 3 মাস, আপনাকে 6 মাস জেল দিতে পারে এবং 3000 টাকা জরিমানা করতে পারে। 3000 টাকা জরিমানা করতে পারে এবং 6 মাস অথবা 6 মাস জেল দিতে পারে, উভয়ও দিতে পারে। এই জিনিসটা আমরা দুটো জিনিস মনে রাখবো, মিথ্যা অভিযোগ, বানোয়াট ইত্যাদি কেউ কিছু করে, সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াটার কথা বললাম, এই প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা খুব মনোযোগ সহকারে পড়ব এবং বই দাগে রাখবো ইনশাল্লাহ। তো এরপরে যে বিষয়টা আমরা আজকে দেখব, সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার বিষয় আছে। এখানে মাত্র দুটো ধারা পড়বো আমরা, দুটো ধারা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা হচ্ছে 22 নম্বর চ্যাপ্টার। 22 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রথম যে জিনিসটা দেখব, 260 নম্বর যে বিষয়টা আছে, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। 260 নম্বর ধারা, এখানে হচ্ছে পাওয়ার টু ট্রায়াল সামারিলি, অর্থাৎ সামারি, সংক্ষিপ্ত বিচার করার যে ক্ষমতাটা, সেই বিষয়টা এখানে আলোকপাত করা আছে। ওকে, তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে সংক্ষিপ্ত বিচারটা কারা করতে পারে। নান্না ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি হোমওয়ার্ক পাঠিয়েছেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ। যেভাবে হোক আমাদের প্রস্তুতিটা আমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে। তো এখন আরেকটা বিষয় মাঝখানে যখন আসি আমরা বলে ফেলি, তো এখানে কাউকে এখানে বলতে চাচ্ছি আমি, এই জিনিসটা আসলে সম্পূর্ণ উইলিংলি করা হচ্ছে লাইভ ক্লাসটা। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নাই। অনেকে অন্য উদ্দেশ্য কমেন্টসে লেখে যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে, আসলে বাস্তবে কোনো উদ্দেশ্য নেই। এটা সম্পূর্ণ উইলিংলি করা হচ্ছে এবং আপনাদেরকেও বলতেছি, এই জন্য আপনাদের আগেও বলছি, এখনও বলতেছি, আপনাদের বেনিফিট যেভাবে হয়, যেন আপনাদের সময়টা লস না হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। আর এর জন্য আমি আপনাদের আগেও বলছি, এখনও বলছি যে আজকের লাইভ ক্লাসটা যা হবে আগামীকাল আমাকে সেটা আপনার হোমওয়ার্ক আকারে পাঠাবেন। এতে আপনারাই উপকৃত হবেন, আপনারা সেটা উপকৃত হবেন। কারণ এখানে অন্য কোনো উদ্দেশ্যে এই লাইভ ক্লাসটা করা হচ্ছে না, একমাত্র ফুললি উইলিংলি করানো হচ্ছে। এবং যদি এর মাঝে যদি একজন উপকৃত হয়, সেটাই যথেষ্ট। তো এজন্য আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা যারা রেগুলার লাইভটা দেখেন, লাইভে তো অনেকেই জয়েন করে, 30 জন 32 জন বা বেশি হয় মাঝে মধ্যে,
তাহলে আপনারা লাইভটা দেখার পরে আমাকে হোমওয়ার্কটা দেবেন। যারা যারা উইলিংলি লাইভ দেখেন, মনে করেন লাইভটা তাদের জন্য যথেষ্ট উপকার হবে বা হচ্ছে, তারা আমাকে হোমওয়ার্কটা দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের উপকার হচ্ছে। অন্যথায় আপনাদের রাত জাগা হবে শুধু। ওকে, যেটা বলতেছিলাম সংক্ষিপ্ত বিচারের কথা। এই সংক্ষিপ্ত বিচারের বিষয়টা দেখেন 260 নম্বর ধারা, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার কথাটা যেটা বলতেছি, যে 260 নম্বর ধারা, 260 নম্বর ধারা যে জিনিসটা বলা আছে সংক্ষিপ্ত বিচার কারা করবে, এই বিষয়টা সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া কারা করবে সেই বিষয়টা বলতেছি। সংক্ষিপ্ত বিচার করতে পারবে 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। আমরা যেটা বলতেছি সংক্ষিপ্ত বিচার কারা করতে পারে, সে 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারে। প্রথম দেখবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এনি বেঞ্চ অফ দ্য ম্যাজিস্ট্রেট আপনার ফার্স্ট ক্লাস। আপনাদের আমি এই বেস সম্পর্কে বলি নাই, ফৌজদারি একটা বেস সম্পর্কে আছে, মানে বেস মানে বুঝেন একসঙ্গে না, 2-3 জন ম্যাজিস্ট্রেট যখন বসে তখন বেস বলা হয়। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে দেখেন 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কী করতে পারে, সামারি ট্রায়াল করতে পারে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বেস। ওকে, বেঞ্চ। তো এই বিষয়টা বলতেছিলাম, এই যে যে আমাদের 260 নম্বর ধারাটা যে পাওয়ারের কথা বলা আছে সংক্ষিপ্ত বিচার, সংক্ষিপ্ত বিচার। হ্যাঁ বজলু ভাই, আপনি হোমওয়ার্ক দিচ্ছেন, আমি নাম ধরে বলতেছি, যারা ইউনুস ভাই, বজলু ভাই, ইলিয়াস ভাই, তারপরে হালিম ভাই, আপনারা হোমওয়ার্ক দিচ্ছেন। যারা রেগুলার হোমওয়ার্ক দিবেন তাদেরকে আমি বলতেছিলাম যে আমি কিন্তু রেগুলার পরীক্ষা নেই, পরীক্ষাতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, সেই অ্যাটেন্ডের টাইমটা আমি বলে দেবো। আপনাদের পরীক্ষাটা নেই না কারণ কি, আপনারা হচ্ছে এলোমেলো আর কি, এলোমেলো হলে সমস্যা আছে। তো আপনাদের রেগুলার পরীক্ষা নেওয়া হবে যদি আপনারা রেগুলার হোমওয়ার্ক দেন, তাহলে সেটার উপর ডিপেন্ড করে। তো যেটা আমি বলতেছিলাম যে এই 260 নম্বর যে ধারাটা আছে, এখানে খুব ইম্পর্টেন্ট ধারা, এই জন্য বারবার রিপিট করতেছি। এই ধারাটা যে বিষয়টা বলা আছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বেঞ্চ, এই 3 জনের সামারি ট্রায়াল করতে পারে। আর তারা সামারি ট্রায়াল করবে কোন কোন বিষয়গুলো, সেই বিষয়টা একটা বিষয় আছে। সামারি ট্রায়াল করবে যেগুলোর পানিশমেন্ট আপনার 2 বছরের বেশি না, বেশি দেওয়া যায় না সেগুলোর। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে সামারি ট্রায়াল করা হয় স্বল্প, মানে অল্প কম কম যেগুলো অপরাধ, এগুলোর বিষয়ের কথা। তো আপনারা মনে রাখবেন 260 নম্বর ধারাটা আবার রিপিট করতেছি। সামারি ট্রায়াল সম্পর্কে 260 বলা আছে কোন কোন ম্যাজিস্ট্রেট এই ট্রায়াল করতে পারে, এই বিষয়টা। এরপরে চলে যাবেন সামারি ট্রায়াল এর সীমাবদ্ধতার কথা বলা আছে 262 নম্বর, 262 নম্বর ধারাতে চলে যাবেন। 262 নম্বর ধারা বলা আছে যে এর কতদিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায়, সেক্ষেত্রে বলে 2 বছর এর অধিক দেওয়া যাবে না। যারাই সামারি ট্রায়াল করুক না কেন 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। আরেকটা বিষয় আছে যে সামারি ট্রায়ালের জরিমানার বিষয় একটা আছে, যে 200 টাকার অধিক জরিমানা যদি করে তাহলে আপিল করা যাবে, 200 টাকার কম যদি জরিমানা করে তাহলে আপিল করা যাবে না। এই বিষয়টা আছে, আপিল চ্যাপ্টারে আমরা চলে যাব, তখন পড়ব। তো আমরা যেটা বলতেছিলাম সামারি ট্রায়ালের একটা সীমাবদ্ধতা আছে, 2 বছরের বেশি পানিশমেন্ট দেওয়া যাবে না। আর সামারি ট্রায়াল কারা কারা করে 260 নম্বর ধারাতে আছে। এই দুটো জিনিস পড়লে আমাদের আপাতত চলবে। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 23 নম্বর চ্যাপ্টারে চলে যাই। 23 নম্বর চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই 23 নম্বর চ্যাপ্টারটার সাথে আপনার যে ম্যাজিস্ট্রেট যে বিচার করে 20 নম্বর চ্যাপ্টার, এটা কম্পারিং স্টাডি করে পড়াশোনা করা দরকার, তাহলে আমাদের মনে থাকবে। তো দেখেন আপনার 265 নম্বরের বা 265 নম্বরের যেটাই বলেন না কেন, এখানে বলা আছে যে পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতের মামলাগুলো পরিচালনা করবে। পাবলিক প্রসিকিউটর যাকে আমরা পিপি বলি, তিনি দায়রা আদালতের মামলাগুলো পরিচালনা করবে। ওকে, তাহলে দেখেন পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতের মামলাগুলো পরিচালনা করে, এটা 265। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে পাবলিক প্রসিকিউটরের মামলাগুলো কারা কারা
পাবলিক প্রসিকিউটরের মামলাগুলো কারা কারা কার দ্বারা পরিচালিত হয়, কারা কারা না কার দ্বারা পরিচালিত হয়, তাহলে ভুল বলছি সরি, যে দায়রা আদালতের মামলাগুলো কার দ্বারা পরিচালিত হয়, তখন বলবো আমরা পিপি পাবলিক প্রসিকিউটর, বলা আছে 265 এতে। এরপরে চলে যান 265 খ নাম্বার, যে অভিযোগকারীর পক্ষে বক্তব্য শুরু যখন, হ্যাঁ ঠিক আছে নান্না ভাই, আপনাদের আমি পরীক্ষা দেওয়ার সুযোগ ইনশাল্লাহ করবো, পরীক্ষাটা একটা অন্য সময় নিব। ইদ্রিস আলম ভাই যশোর থেকে বলেছেন, ঠিক আছে পরীক্ষাটা আমি একটু অন্য সময়ের উপর ডিপেন্ড করে নেব, সেটা আমি পরে জানাবো আপনাদের। ফৌজদারি কার্যবিধির উপর পরীক্ষা নেবেন না, পরীক্ষা নেব আমি আপনাদের বলে দেব, পরীক্ষার টাইম টেবিল, কোন সাবজেক্ট, কত মার্কের, সব কিছুই আপনার টাইম টেবিল বলে দেবো, এটা টেনশনের কিছু নেই। যারা পরীক্ষা দেওয়ার ইচ্ছুক তারা আমাকে নক করে দেবেন, আমি তাহলে ওই গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে ওকে। অথবা আপনারা যেই গ্রুপে জয়েন আছেন সেই গ্রুপেও আমি প্রশ্ন দিতে পারি। তাসনিম ভাই ঝালকাঠি থেকে ধন্যবাদ। তো যে বিষয়টা আমি আপনাদের বলতেছি সেই বিষয়টা হচ্ছে, আমরা দায়রা আদালতের বিচার পরীক্ষাটা এখন পড়ব। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর দেখেন 265 খ নম্বর, যে এই যে দায়রা আদালতে যখন বিচারটা শুরু হবে প্রক্রিয়াটা, তখন হচ্ছে পিপি মামলার সব কিছু বিষয় উত্থাপন করবে, এই কথাটা বলা আছে 265, এই কথাটা বলা আছে 265 খতে, ওকে। এরপরে যে আরেকটা বিষয় দেখেন, ডিসচার্জের একটা বিষয় আছে, ডিসচার্জ একটা ম্যাটার আছে, আমরা ডিসচার্জ অলরেডি পড়ে আসছি। ডিসচার্জ বিষয়টা আছে 265 সিতে আছে, ডিসচার্জ অব্যাহতি। তো এইটা দেখেন এখানে দায়রা আদালত অব্যাহতি প্রদান করে, আর আমরা যখন ম্যাজিস্ট্রেটের সাথে কম্পেয়ার করব তাহলে আপনারা মনে রাখবেন, লিখবেন 241 এ, এখানে হচ্ছে আপনার 241 এ যেটা, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট ডিসচার্জ দেয়, আর 265 সি যেটা, সেটা হচ্ছে দায়রা আদালত ডিসচার্জ প্রদান করেন। ডিসচার্জ মানে তো আমরা অলরেডি জানি। ইউসুফ জুবাইর ভাই ধন্যবাদ চট্টগ্রাম থেকে দেখার জন্য এবং শোনার জন্য। আর আপনারা যারা আমাদের এখানে মাঝে মাঝে লয়ার স্টুডেন্ট ছাড়াও দেখে, তো যারা লয়ার স্টুডেন্ট তারা অবশ্যই যারা সামনে বার পরীক্ষা দেবেন তারা একটু অ্যাটেন্টিভলি দেখবেন, শুনবেন, এবং যদি আপনাদের কোনো পরামর্শ আমাকে যে অ্যাডভাইস দিতে চান সেই অ্যাডভাইসটা আমাকে আপনারা কমেন্টসে দিয়ে দিন, ওকে। তো যেটা বলতেছিলাম আমি, যে ডিসচার্জের বিষয়টা, ডিসচার্জের দায়রা আদালতের 265 সি আর ম্যাজিস্ট্রেট 241 এ, আপনারা এটা একটু কম্পেয়ার স্টাডি করে আপনারা একটু প্রশ্ন মনে রাখবেন। এই আপনার ডিসচার্জ দেওয়ার পর মামলা এখানে শেষ হয়ে গেল, আর যদি সেখানে অভিযোগ থাকে তাহলে, যেখানে ভিত্তি থাকে তাহলে চার্জ গঠন করা হয়। সেই চার্জ আমরা পড়েছিলাম, ম্যাজিস্ট্রেট 242 ধারা অনুসারে চার্জ গঠন করে, আর দায়রা আদালত 265 ডি, দায়রা আদালত 265 ডি অনুসারে এই ডিসচার্জটা আপনারা চার্জ গঠন করে। চার্জ গঠন করার পরপরই কী করা হয়, যে তাকে স্বীকার করতে বলা হয় যে আপনি অপরাধটা করছেন, এটি স্বীকার করেন। চার্জ গঠন করার পরপরের ঘটনা, যদি তিনি স্বীকার করে তাহলে তো তাকে দণ্ড দেওয়া হবে, আর যদি স্বীকার না করে তাহলে বিচার পরীক্ষার সামনের দিকে অগ্রসর হবে। তাহলে ম্যাজিস্ট্রেট দেখে 243-এ বলা হয় যে আপনি স্বীকার করেন, আর দায়রাতে বলা হলো 265 ই, 265 ইতে বলা হয় স্বীকার করার কথা। যদি স্বীকার করে তাহলে সেখানে আপনার যে স্বীকার যদি করে তাহলে আমরা সেক্ষেত্রে পানিশমেন্ট দিয়ে দিবে আদালত, আর স্বীকার না করলে পরবর্তী 265 এফ যেটা আছে সেটা প্রসিকিউশনের একটা ডেট দিয়ে দিবে। প্রসিকিউশন পক্ষ সাক্ষ্য দিবে, অর্থাৎ যে বাদী পক্ষ তিনি মামলায় সাক্ষী উপস্থাপন করবে, এটা একটা ডেট দিবে 265 এফ। 265 জি নাম্বার যেটা, সেখানে প্রসিকিউশন সাক্ষ্য প্রদান করবে, অর্থাৎ বাদীপক্ষ আসামি পক্ষ না, বাদীপক্ষ সাক্ষীগুলো প্রেজেন্ট করবে। এই সাক্ষীটার উপর ডিপেন্ড করে 265 এইচ নাম্বার ধারাতে যদি দেখে যে এখানে ভিত্তি নেই, বাদীপক্ষ যে তথ্যগুলো, যে সাক্ষ্যগুলো নিয়ে আসছে, সাক্ষী নিয়ে আসছে, এখানে মামলা আর সামনের দিকে আগানোর কোনো দরকার নেই, তাহলে সেক্ষেত্রে এখানে আসামিকে খালাস করে দেওয়া হয়। তো এখানে মনে রাখতে হবে বাদীপক্ষের সাক্ষীর উপর ভিত্তি করে আসামি খালাস পায় 265 এইচ ধারা। বাদীপক্ষের আসামির উপর ডিপেন্ড করে বা বাদীপক্ষের সাক্ষীর উপর ডিপেন্ড করে আসামি খালাস পায় 265 এইচ নাম্বার ধারায়। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এরপরে চলে যাবেন
এরপরে যদি দেখা যায় না উনি খালাস পায়নি, অর্থাৎ উনি হচ্ছে বাদীপক্ষ প্রুভ করছে যে উনি অভিযুক্ত, উনি অপরাধ করছে, এটা প্রুভ করে ফেললো, তখন সেক্ষেত্রে 265 আইতে আদালত আসামিকে ডিফেন্স করার সুযোগ দিয়ে দেবে, এই ডিফেন্সে উনি সুযোগ গ্রহণ করবে, উনি ওনার অ্যাডভোকেটের মাধ্যমে উনি সব কিছু সাক্ষ্য তথ্য দিয়ে সব কিছু প্রেজেন্ট করবে, ব্যতিক্রম থাকলে সেগুলো প্রমাণ করে সব কিছু প্রমাণ করে ডিফেন্স করবে। ডিফেন্স করার পরে তারপরে আমরা যাব 265 যে নাম্বার, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যে নাম্বারে বলা হচ্ছে আর্গুমেন্টের কথা বলা আছে, তখন ডিফেন্স করার পর সে ডিফেন্স তো শেষ হয়ে গেল, এরপরে হচ্ছে বাদীপক্ষর তিনি আগে আর্গুমেন্ট প্রদান করবে, তারপরে বিবাদীর পক্ষে তিনি আর্গুমেন্ট প্রদান করবে। আর্গুমেন্ট শেষ হওয়ার পরে আমাদের জাজমেন্টের ধাপ চলে আসবে। এই জাজমেন্টের ধাপে আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে সকল সাক্ষ্য প্রমাণ ভিত্তি করে যে আদালত দেখে যে এখানে তিনি দোষী সাব্যস্ত, তাহলে ওনাকে শাস্তি দেবে, আর আদালত দেখে যদি তিনি এখানে দোষী সাব্যস্ত না, তাহলে ওনাকে খালাস দিয়ে দেবে। এটা 265 যেতে বলা আছে জাজমেন্ট, এখানে আপনার সেন্টেন্স এর কথা কিছু বলা নেই, রায়ের কথা বলা আছে। যে পয়েন্ট কটা বললাম এই পয়েন্ট কটাই ছিল আমাদের আজকের জন্য ইম্পর্টেন্ট বিষয়। তো আজকের যদিও ধারা কম, কিন্তু আমাদের আজকে ইম্পর্টেন্ট বেশি ছিল, তো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আপনাদের যেটা বলতেছিলাম যে ম্যাজিস্ট্রেট এবং ফৌজদারি যে এই ম্যাজিস্ট্রেট এবং দায়রা যে আদালতের বিষয়টা আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালতের বিষয়টা, সেটা আপনারা দুই পাশে একটা ডায়েরি দিয়ে পার্থক্যের মতো লিখবেন যে ম্যাজিস্ট্রেট কত নাম্বার ধারা অনুসারে ডিসচার্জ দিতে পারে, দায়রা আদালত কত নাম্বার ধারা দিয়ে ডিসচার্জ দিতে পারে। ম্যাজিস্ট্রেট কত ধারা দিয়ে চার্জ গঠন করে, দায়রা আদালত কত নাম্বার দিয়ে চার্জ গঠন করে। ম্যাজিস্ট্রেট কত নাম্বার দিয়ে প্লি অফ গিল্টি স্বীকার করার কথা বলে, দায়রা আদালত কত নাম্বার দিয়ে স্বীকার করার কথা বলে। যদি স্বীকার না করে তাহলে তার পরের প্রসিডিওর কি, আর সেখানে স্বীকার না করে তার পরের প্রসিডিওর কি। আচ্ছা, দায়রা আদালতে অতিরিক্ত একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আসামির বাদীপক্ষ যদি তার সাক্ষ্য প্রমাণের উপর ডিপেন্ড করে যে প্রুভ না করতে পারে, তাহলে দায়রা আদালতে একটা অতিরিক্ত বললাম 265 নম্বর যে ধারাটা আছে, সেক্ষেত্রে তাদেরকে কী দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, আসামিদেরকে মুক্তি দেওয়া হবে। এবং যদি আসামি মুক্তি না পায়, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিফেন্স যে একটা আর্গুমেন্ট করার ডিফেন্সের একটা সুযোগ দেওয়া হবে, ডিফেন্স করার জন্য আসামিকে সেই সুযোগ গ্রহণ করবে। এই ডিফেন্সের পরে দুই পক্ষ একটা আর্গুমেন্ট আসবে, আর এই আর্গুমেন্টের পরে জাজমেন্ট আসবে। তো এই ছিল মোটামুটি আপনাদের ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। আর আমরা যে পয়েন্টটা পড়ছিলাম যে 247, 248, 249, 250, এগুলোর প্রত্যেকটাই অনেক ইম্পর্টেন্ট। 260 এবং 262 খুবই ইম্পর্টেন্ট। যে বিষয়গুলো পড়লাম, এই বিষয়গুলো থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি আপনারা এগুলো ভালো করে পড়বেন, আর অবশ্যই হোমওয়ার্কটা দেবেন। আর কম্পেয়ার করে, আমি যেটা বললাম যে কম্পেয়ার করে আপনারা এই স্টাডিটা করে কম্পেয়ার করে আমাকে এই চার্ট আকারে আপনারা দুই পাশে ধরে লিখে এটা পাঠাবেন। তো ঠিক আছে, আমরা যা পড়লাম, আমি এখন বিগত দিন থেকে আপনার যে প্রশ্ন ধরবো কয়েকটা, আপনারা কমেন্টসে অ্যান্সার দিয়ে দিবেন। আপনারা তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি নেক্সট প্রশ্নে চলে যাব। তো আমরা প্রথমত আমি গত ক্লাস থেকে শুরু করব, তারপর পর্যায়ক্রমে পিছনের দিকে চলে যাব। তো গত ক্লাসে আমরা যে সাবজেক্টটা পড়ছিলাম 240 পর্যন্ত, এই সাবজেক্টেরই। তো আমি প্রথমত বলতেছি, চার্জ পরিবর্তন করা যায় কত নম্বর ধারা অনুসারে? চার্জ পরিবর্তন করা যায় কত নম্বর ধারা অনুসারে? চার্জ পরিবর্তন করা যায় কত নম্বর ধারা অনুসারে? ইলিয়াস ভাই ধন্যবাদ। ওকে ওকে, চার্জ গঠনে মারাত্মক রকমের ভুল হয়, সেক্ষেত্রে তার বিধিবিধান কত নম্বর ধারাতে আছে? চার্জ সম্পর্কে মারাত্মক রকমের যদি ভুল হয়, তার বিধিবিধান কত নম্বর ধারাতে আছে? একটু তাড়াতাড়ি বলতে হবে অ্যান্সারগুলো। চার্জ সম্পর্কে 132 ধন্যবাদ। আর চার্জ সম্পর্কে সাধারণ যদি ভুল হয়, সে তার বিধিবিধান কোথায় বলা আছে? চার্জ সম্পর্কে সাধারণ যদি ভুল হয়, তার বিধিবিধান কোথায় বলা আছে? 100
34 একটা বলা আছে 1 বছরের মধ্যে কয়টি অপরাধ করলে একত্রে বিচার করা যাবে। 134 বলা আছে 1 বছরের মধ্যে কয়টি অপরাধ করলে একসঙ্গে বিচার করা যাবে। 134 বলা আছে। আচ্ছা, আপনারা হচ্ছে কি, আমি একটা কথা বলি, আপনারা একটু শুনেন মনোযোগ সহকারে। আপনারা যারা আছেন এখানে শুনতেছেন, আমার যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনারা শেয়ার করিয়েন, কারণ যারা জয়েন করছে অনেকে জানে না যে ক্লাসটা হচ্ছে। যে কোনো একজন করলেই চলবে ওই গ্রুপে, একজন মেসেজ করছে স্যার ক্লাস শুরু হয়েছে কিনা। তো যেটা বলতেছিলাম 3টি, ওকে ধন্যবাদ। আর ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তিনি তাহলে বুঝতে পারেনি, যিনি যে স্টুডেন্ট ওখানে আপনার নক করছে। ওকে, ফৌজদারি মামলা ফেরত দেওয়া হয় কত নম্বর ধারা অনুসারে? ফৌজদারি মামলা ফেরত দেওয়া হয় কত নম্বর ধারা অনুসারে? ফৌজদারি মামলা ফেরত দেওয়া হয় কত নম্বর ধারা অনুসারে? ওকে, তো না 203 না, 201 নম্বর ধারা হবে, এটা 201 নম্বর ধারা হবে। এবং অভিযোগ খারিজ করা হয় কত নম্বর ধারা অনুসারে? 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 হ্যাঁ, ওকে ধন্যবাদ নান্না ভাই। তারপর হচ্ছে অভিযোগকারীকে পরীক্ষা করা হয় কত নম্বর ধারা অনুসারে? 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 এটা হবে 200 নম্বর ধারা। ধন্যবাদ ইলিয়াস ভাই, ধন্যবাদ। ওকে, ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা মাফ করতে পারে কত নম্বর ধারা অনুসারে? ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা মাফ করতে পারে কত নম্বর ধারা অনুসারে? ম্যাজিস্ট্রেট আসামির ধন্যবাদ। নেক্সট প্রশ্নে চলে যাই। একই সঙ্গে যদি তদন্ত এবং অনুসন্ধান চলে সেক্ষেত্রে একই সঙ্গে যদি তদন্ত অনুসন্ধান চলে সেক্ষেত্রে পুলিশ তদন্ত অগ্রসমান থাকবে, পুলিশ তদন্তটা চলমান থাকবে। কত নং ধারাতে বলা আছে? এটা কত নং ধারাতে বলা আছে? 200 কত নম্বর ধারা আছে? 205-এর ডি। ধন্যবাদ। এটা ইম্পর্টেন্ট ধারা, আপনারা মনে রাখবেন, এই ধারা থেকে প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট ধারা। আচ্ছা ওকে, এরপরে বলেন যে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে কত নং ধারা অনুযায়ী? ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে 190 ধারা অনুযায়ী। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবেন। আর তারপর যেটা বলছিলাম 191 এবং 192, এই দুটো ইম্পর্টেন্ট, এটা পড়বেন। দায়রা আদালত মামলা আমলে নিতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? এটাও ইম্পর্টেন্ট। দায়রা আদালত মামলা আমলে নিতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? তো আপনারা এটাও পড়বেন, দায়রা আদালত মামলা আমলে নিতে পারে, দায়রা আদালত মামলা আমলে নিতে পারে, দায়রা আদালত মামলা আমলে নিতে পারে 193। ধন্যবাদ, 193, ঠিক আছে ওকে। তারপরে যে বিষয়টা আসতেছে আমাদের, আমি তারপরের প্রশ্নটা হলো যে চুক্তিভঙ্গ যদি করা হয়, মানহানি যদি করা হয়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে মামলা করতে হয়। ধারা নম্বর কত? চুক্তিভঙ্গ মানহানি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা করতে হয়, সেক্ষেত্রে ধারা নম্বর কত? সেক্ষেত্রে ধারা নম্বর কত? সেক্ষেত্রে 98 ধারা, 198 ধারা। ধন্যবাদ ইমরান চৌধুরী। তো এরপরে যে বিষয়টা আছে যে অন্যের স্ত্রীকে যদি ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় বা বেবিচার করানো হয়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ তার স্বামী অথবা তার তত্ত্বাবধায়ক স্ত্রী তত্ত্বাবধায়ক মামলা করতে পারে। সেই বিষয়টা কত নম্বর ধারাতে আছে?
সেই বিষয়টা ধারাতে আছে 199 ইমরান চৌধুরী। ওকে, আরেকটা বিষয় যে জিনিসটা আমাদের অবশ্যই পড়তে হবে সেটা হলো যদি বাইরের দেশে বাংলাদেশের কোনো নাগরিক অপরাধ করে থাকে, বাংলাদেশ আসার পরে তাকে অ্যারেস্ট করা যাবে, যেখানে পাওয়া যাবে সেখানে অ্যারেস্ট করা যাবে। সেটা কত নম্বর ধারাতে বলা আছে? সেটা কত নং ধারাতে বলা আছে? সেটা বলা আছে 88 নম্বর ধারা। ইলিয়াস ভাই ধন্যবাদ। এটা 88 ধারাতে বলা আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা এটা মনে রাখবেন। এরপরে আরেকটা বিষয় বলছিলাম, যদি মামলা করার এখতিয়ার নিয়ে কোনো প্রবলেম এরাইজ হয়, সেই প্রবলেমটা সলিউশন করবে হাইকোর্ট ডিভিশন। আর এটা কত নম্বর ধারাতে আছে? এই ধারাটা ইম্পর্টেন্ট। এটা কত নম্বর ধারাতে আছে আপনারা একটু বলতে পারেন। এরপরে এই পয়েন্টটা বলা আছে 185 নম্বর ধারাতে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবেন। আরেকটা প্রশ্ন হলো যেখানে, হ্যাঁ ধন্যবাদ ইউনুস ভাই। আরেকটা প্রশ্ন ছিল ইমরান উদ্ভিদ। ওকে, আরেকটা প্রশ্ন ছিল আমাদের যে মামলার ঘটনা যেখানে, মামলার কজ অফ অ্যাকশন যেখানে হয়, মামলার কজ অফ অ্যাকশন যেখানে হয় এবং মামলার ফলাফল আরেক জায়গায়, যে মামলার পরিণতি যদি আরেক জায়গায় ঘটে, মামলার কজ অফ অ্যাকশন যেখানে হয় এবং এই কজ অফ অ্যাকশনের ফলাফল আরেক জায়গায় যেটা ঘটবে, এটা সম্পর্কে মামলা করার ধারা হচ্ছে, ধারা না সরি মামলা করার ধারা না, মামলা করার স্থান সংক্রান্ত বিষয় বা আলোচনা করা আছে 389 ধারাতে। এটাও একটা ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে অনিশ্চিত বিষয়, যেখানে অপরাধের স্থান যখন অনিশ্চিত তখন কত নম্বর ধারা অনুসারে মামলা করা হয়? অপরাধের স্থান যখন অনিশ্চিত তখন কত নম্বর ধারা দিয়ে মামলা করা হয়? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা এটা একটা পড়বেন। ওকে, সেটা হচ্ছে 282 ইউনুস ভাই। ওকে ধন্যবাদ। এরপরের বিষয় দেখেন, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার হাজতে অবস্থায় যদি কোনো আসামি মারা যায়, হাজতীয় কোনো আসামি যদি মারা যায়, হাজতে যদি কোনো আসামি মারা যায়, সেখানে তদন্ত করবে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই কথাটা বলা আছে কত নম্বর ধারায়? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কবর থেকে লাশ তোলা হওয়ার জন্য পারমিশন প্রদান করা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই কথাটা কত নম্বর ধারাতে আছে? এটাও আমাদের জানতে হবে। এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট। তো এটা আপনারা কমেন্টসে লিখতে শুরু করেন। এরপরে যে আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, না এটা হবে 176 নাম্বার ধারা নাম্বার 176। ইলিয়াস ভাই রাইট, ইউনুস ভাই রং। ওকে, এরপরে যে বিষয়টা হচ্ছে, না 174 কখনোই হবে না চৌধুরী সাহেব, এটা হবে 176। তো এরপরে যে সুরোধালের কথা বলতেছিলাম, সুরোধাল, এই সুরোধালের বিষয়টা বলা আছে কত নম্বর ধারায়? সুরোধালের বিষয়টা বলা আছে কত নম্বর ধারায়? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের জানতে হবে। এরপরে যে বিষয়টা ছিল সুরোধালের বিষয়টা কত নম্বর ধারাতে আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আপনারা খুব 174। জি ইমরান ধন্যবাদ, নান্না ভাই ধন্যবাদ। এরপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে পুলিশ ডায়েরি কত নম্বর ধারাতে আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পুলিশ ডায়েরি কত নম্বর ধারাতে আছে? পুলিশ ডায়েরি কত নম্বর ধারাতে আছে? অবশ্যই জানতে হবে এই সম্পর্কে। এটা ধারা আছে, আপনারা বলতে থাকেন ধারা নাম্বার কত, পুলিশ ডায়েরি কত নম্বর ধারাতে আছে। যে আগে বলবে এরপরে চেঞ্জ করে চলে যাব। পুলিশ ডায়েরি আছে 172। ইউনুস ভাই ধন্যবাদ। এরপরে যে জিনিসটা আমরা জানবো, ভেরি ইম্পর্টেন্ট, রিমান্ড সম্পর্কে একটা ধারা আছে। রিমান্ড সম্পর্কে একটা ধারা আছে এখানে, হ্যাঁ ঠিক আছে, রিমান্ড সম্পর্কে একটা ধারা আছে। রিমান্ড সম্পর্কে একটা ধারা আছে কত নম্বর ধারা? এইখানে একটা রিমান্ড সম্পর্কে ধারা আছে, কত নম্বর ধারা সেটা বলেন। আর কতদিন রিমান্ড, একটানা রিমান্ড চাওয়া যায়, সেখানে একটা বিষয় আলোচনা করা আছে। 167 কতদিন চাওয়া যেতে পারে একটানা, বা কতদিন আদালত গ্যারান্ট করবে, এখানে একটা বিষয় আছে, এটা আমরা জানতে হবে। 15 দিন রিমান্ড বিষয়টা 15 দিন একটানা দিতে পারে, এর বেশি দেবে না। আরেকটা বিষয় জানতে হবে, কতদিনের মধ্যে আপনার এই রিপোর্টটা জমা দিতে হয়। আমরা জানি 120 দিনের মধ্যে রিপোর্টটা জমা দিতে পারে, রিপোর্ট জমা দিতে হবে। যদি জমা না দিতে পারে তাহলে আসামি জামিন পেতে পারে, তবে এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এই ধারাটা ইম্পর্টেন্ট। এরপরে যে বিষয়টা আমরা দেখবো, আরেকটা ধারা ইম্পর্টেন্ট, 164, ভেরি ইম্পর্টেন্ট 164। এই 164 ধারাটা আমাদের সবাইকে ভালোভাবে পড়তে হবে। 164 ধারার কি বিষয় আছে? আসামির জবানবন্দি গ্রহণ করা হয়, কারা গ্রহণ করতে পারবে সেই বিষয়টা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমাদের ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এটা আমাদের জানতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে 161, পুলিশের পুলিশ দ্বারা
সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা, এটা একটা ইম্পর্টেন্ট, এটাও আমরা দেখব। এরপরে যেটা বলতেছি যে পুলিশের ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই পুলিশ অফিসার তদন্ত করতে পারে, এই সংক্রান্ত বিষয়টা কত নম্বর ধারাতে আছে এটা আপনার কমেন্টসে বলতে থাকেন। আমি একটু স্পিডলি বলতে যাচ্ছি, হয়তো আপনাদের শুনতে প্রবলেম হতে পারে। ওকে ওকে ইমরান, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এফআইআর সংক্রান্ত বিধানটা কোথায় বলা আছে? এফআইআর সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধি কোথায় বলা আছে? এফআইআর সংক্রান্ত বিধানটা ফৌজদারি কার্যবিধির কথায় বলা আছে। এফআইআর সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধি 154 নম্বর ধারাতে বলা আছে। ধন্যবাদ ইমরান ভাই, ইলিয়াস ভাই, আপনাদের ধন্যবাদ। ইমরান চৌধুরী ভুল বলে ফেলছে। তসনিম ভাই ধন্যবাদ। শাফি শাওন ভাইকে ধন্যবাদ। এফআইআর বাংলা আমরা জানি, বাংলা ইংলিশ দুটোই মনে রাখবো। আপনারা বলেন এফআইআর কত নাম্বার বিপি ফর্মে করা হয়, কত নাম্বার পুলিশ বিপি ফর্মে করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে। অ্যান্সার দিতে থাকেন। অ্যান্সার হবে আপনার 27 নম্বর বিপি ফর্ম। এরপর জমি নিয়ে যদি বিরোধ হয়, জমি নিয়ে যদি আমাদের বিরোধ সংগঠিত হয়, জমি জামা নিয়ে যদি আমাদের কোনো বিরোধ সংগঠিত হয়, সেক্ষেত্রে একটা বিষয় আছে, জমি জামা নিয়ে যদি কোনো বিরোধ সংগঠিত হয়, সেই ধারাটা কত, সেই ধারার সমাধান করতে পারি কত নম্বর ধারা অনুসারে? 145। ধন্যবাদ ইলিয়াস ভাই, 145, অবশ্যই 145। ইউনুস ভাই টাইপিং করতে ভুল হয়ে গেছে। ইমরান রাইট। এখন এই যে দখলের একটা বিষয় আছে, যে ব্যক্তি পূর্বে দখল করে থাকবে তাকেই দখল বুঝাই দেওয়া হবে। সে পূর্বে কতদিন পর্যন্ত দখল করে থাকবে, পূর্বে কতদিন পর্যন্ত দখল করে থাকবে, এই বিষয়টা একটা বলেন। পূর্বে কতদিন পর্যন্ত দখল করে থাকবে, এখানে বলা আছে, আপনারা অ্যান্সারে দেন। পূর্বে 2 মাস পর্যন্ত দখল করে থাকবে। ইলিয়াস ভাইকে ধন্যবাদ, ইমরান চৌধুরী ধন্যবাদ, 2 মাস পর্যন্ত। এরপরে আমরা একটা জিনিস দেখব, যে আপনার যে বিষয়টা জনস্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি প্রবলেমের কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার আদেশ জারি করতে পারে। সে আদেশটা কত নম্বর ধারা অনুসারে? সে আদেশটা কত নম্বর ধারা অনুসারে? সে আদেশটা হচ্ছে 7 নম্বর ধারা 140 নম্বর ধারা অনুসারে। কতদিন পর্যন্ত এই আদেশটা চলমান থাকবে, কতদিন পর্যন্ত চলমান থাকবে বলতে থাকেন। কতদিন পর্যন্ত চলমান থাকবে? 2 মাস পর্যন্ত চলমান থাকবে। ধন্যবাদ। তারপরে যে প্রশ্নটা ছিল, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এটা মেট্রোপলিটন এলাকায় কে জারি করে? মেট্রোপলিটন এলাকায় কে জারি করে? মেট্রোপলিটন এলাকায় কে জারি করে? না, 2 মাস হবে, 2 মাস সাপি ভাই, 2 মাস হবে। মেট্রোপলিটন এলাকায় কে জারি করে, এই বিষয়টা দেখেন আপনারা একটু। মেট্রোপলিটন এলাকায় কে জারি করে? ওকে, পুলিশ কমিশনার ধন্যবাদ। ওকে, যাই হোক, অনেক প্রশ্ন মোটামুটি করছি, আজকে এখানেই প্রশ্ন করা সমাপ্ত। ওকে, তো আপনাদের কাছে যে বিষয়টা বলছিলাম, যে আমরা আজকে যে বিষয়টার উপর লেকচার বা পড়াশোনা করছি, সেই বিষয়টা আপনারা অবশ্যই হোমওয়ার্ক আমাকে পাঠাবেন। আমি গ্রুপে দিতে পারেন, মেসেঞ্জার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তো যেটাই হচ্ছে বিষয়, আমি আবারও বলতেছি, আপনাদের নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে, নিজ দায়িত্বে। আপনারা যেখানেই করেন না কেন, কোচিংয়ে করেন, লাইভে ক্লাস করেন, জুমে পড়েন, যেখানে যাই করেন না কেন, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে, নিজ দায়িত্বেই পড়াশোনা করতে হবে। তো নিজ দায়িত্বে পড়াশোনা করেন, ইনশাল্লাহ। রেগুলার পড়াটা আমাকে রেগুলার হোমওয়ার্ক দিয়েন, আর তাহলে ইনশাল্লাহ এভাবে করে প্রশ্ন আসবে, এটা আমি বলি না, প্রশ্ন ধারার মধ্যে থেকেই আসবে, আমি ধারার মধ্যে থেকেই প্রশ্ন আসবে। তো আমি যেটা আপনাদের বলতেছি, আপনাদের প্রতিদিন 7টা বিষয়ের ইম্পর্টেন্ট ধারাগুলো আপনারা রিভিশন দেবেন, তাহলে আমার মনে হয় আপনাদের মেমোরিটা
মেমোরি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর প্রতিদিনের পড়া প্রতিদিন করেন, রিভিশন দিতে থাকেন, ইনশাল্লাহ আমরা পাস করব। তবে নিজের দায়িত্ব নিজে নিতে হবে, এটা একটা বিষয়। এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনারা একটা করে পরীক্ষা দিয়েন, আমি যেগুলো পরীক্ষা নিব আপনারা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করিয়েন। অন্য সময় আমি টাইম বলে দেবো গ্রুপে, বা ফিক্সড টাইমটাও বলবো। ওকে, আমি এখানে টাইমটাই ডিক্লেয়ার করে দিই। আমরা সপ্তাহে 3 দিন পরীক্ষা দেব, আপনারা নোট করে নিতে পারেন। যারা কোশ্চেনটা আমি কিভাবে দিব সেটা একটা বিষয় আছে, আপনাদের যদি লাইফে থাকেন 3 দিন পরীক্ষা নেব। ধন্যবাদ। সুস্থতা কামনাই করাই এবং দোয়া প্রার্থনা করাটি সবচেয়ে বড় উপকার। আমি বলতেছিলাম যে 3 দিন করে আপনাদের পরীক্ষাটা নেব। আমি যাদেরকে কিছু টিউশন দিই, তাদের পরীক্ষা চলতেছে, তাদের সাথেই পরীক্ষাটা হবে আপনাদের। একই কোশ্চেনে একই সময়ে পরীক্ষাটা হবে। সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র। সোম আপনারা একটু লিখে নিতে পারেন, সোমবার, বুধবার আর শুক্রবার। এই 3 দিনের আপনাদের পরীক্ষার কোশ্চেনটা গ্রুপে দিয়ে দেবো আমি, হচ্ছে 8টার সময়। 8টার সময় গ্রুপে দিয়ে দেবো কোশ্চেনটা, আমি দিয়ে দেবো গ্রুপে। টাইম হচ্ছে রাত 8টা, টাইমটা হচ্ছে রাত 8টা। সোম, বুধ, শুক্রবার। সোম, বুধ, শুক্রবার টাইম 8টা সময় আমি গ্রুপে দিয়ে দেব। আপনাদের এই প্রশ্ন থাকবে 50টা করে। 50টা অ্যান্সার করার পরে আপনারা 30 মিনিট পরে আমার মেসেঞ্জার বা আপনাদের গ্রুপেও আপনার অ্যান্সারটা দিতে পারবেন। জাস্ট হচ্ছে টাইম থাকবে হচ্ছে আধা ঘন্টা পরীক্ষা দেওয়ার পর, পরবর্তী 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে পরীক্ষার অ্যান্সারটা দিতে হবে। দেওয়ার পর এই কোশ্চেনটার উপর একই দিনে, অর্থাৎ সোম, বুধ, শুক্রবার একই সময়ে 9টার সময়ে হয় জুমে অথবা লাইভে এসে আমি আপনাদের সলিউশনটা দিব। হয় জুমে হবে অথবা লাইভ। আমার মনে হয় লাইভে সলিউশন দেওয়াটাই বেটার হবে। জুম অথবা লাইভে এটার সলিউশনটা আমি দিয়ে দেবো। আমার লাইভে সলিউশন দেওয়া বেটার হবে, জুমে না দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি প্রশ্ন বলে অ্যান্সার বলে দেবো। যদি কোনো ব্যাখ্যা করা থাকে ব্যাখ্যা করে দেব। সেটা হচ্ছে এই 3 দিনে জাস্ট টাইমটা হচ্ছে আপনার সোম, বুধ, শুক্রবার। 8টা থেকে 8:30 এক্সাম। আপনার পরবর্তী 10 মিনিটের মধ্যে আমার দিয়ে দেবেন। 9টার সময় আমি লাইভে আসবো 20 মিনিটের জন্য, আসে আপনার সেটা সলিউশন করে দেবো। তো আপনার ডেটটা লিখে রাখেন। তো এইভাবে আমি ইনশাআল্লাহ অগ্রসর হব। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে রাখি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যারা রেগুলার জয়েন করেন তাদের আবারও বলতেছি, আপনারা হোমওয়ার্কটা রেগুলার পাঠাবেন। ওকে, আল্লাহ হাফেজ।